অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করেন না, কারণ খাসির মাংস থেকে এক্সট্রা একটা স্মেল আসে। এটা আমারও এমন হতো, আমি গত কয়েক বছর আগেও খাসির মাংস খেতে পারতাম না, কিন্তু আমি যে প্রসেসে রান্না করি, একবার এই প্রসেসে রান্না করার পর থেকে না খাসির মাংসটার ফ্যান হয়ে গেছি আমি। সকাল সকাল আমার বারান্দা বাগানে চলে আসলাম, দেখলাম গাছগুলোতে অনেক দিন পরে কিছু ফুল ফুটছে। মাঝে তো বাসায় গিয়েছিলাম, আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদের সময়, তো ঈদের সময় তো 5-6 দিন না 1 সপ্তাহের মতো ছিলাম না, তখন আমার গাছগুলোর অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। আমি বাসা থেকে এসে দেখি গাছগুলো একদম শুকিয়ে একাকার হয়ে গেছে। তো এই কয়েকদিন একটু পানি টানি দিয়ে এগুলোকে তরতাজা করে ফেললাম। এখন আবার ফুল ফুটা শুরু করছে, আর এখন 2 বেলা পানি দিতে হয় যেহেতু অনেক গরম, সকালবেলা একবেলা, বিকালবেলা একবেলা। আর এদিক দিয়ে প্রিয়র নাস্তাটা রেডি করে নিয়ে আসছি। প্রিয় সকালবেলা নর্মালি রুটি অত খেতে চায় না, তো আজকে বলতেছিল রুটি খাবে। আর ওই দিন প্রিয়র স্কুল ছিল না, এটা মেবি কোনো একটা শনিবারের ব্লগ হবে, তো বলতেছিল রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে তারপরে খাবে। তো ওকে বারবার ওয়ার্নিং দিছি যে ডিম ভাজি যদি খাও তাহলে আমি করে দিব, বলতেছে করে নিয়ে আসো আমি খাবো। তো এটা পরে ওকে এটা দিয়ে নাস্তা করাই দিলাম। আর গতদিন রাতেই আমার ফিল্টারটা দেখলাম যে রেড সিগন্যাল দিচ্ছে, মানে ফিল্টারটার মেন যে ফিল্টার এটা চেঞ্জ করতে হবে। অনেকেই জানতে চেয়েছেন এটা কি ফিল্টার। এটা হচ্ছে ইউনিলিভারের পিউরিট RO+MF। ফিল্টারের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, আমারটা হচ্ছে RO+MF। এটা আমি যখন নিয়েছিলাম এটার দাম মেবি 15,000 অথবা 16,000 টাকা পড়েছিল। এটা হচ্ছে 3,000 লিটার হয়ে গেলে এটার মেন ফিল্টারটা চেঞ্জ করতে হয়। তো আমারটা কয়েকবারই 3,000 লিটার হয়েছে, আমি মেন ফিল্টারটা কয়েকবার চেঞ্জ করছি, তো আরেকবারও চেঞ্জ করার সময় হয়ে গেছে। মেন ফিল্টারটার প্রাইস হচ্ছে 3,500 টাকা, আর সার্ভিসিং চার্জ হচ্ছে 200 টাকা, মানে 3700 টাকা লাগে মেন ফিল্টারটা চেঞ্জ করার সময় হয়ে গেলে। আর হচ্ছে 800 বা 1000 লিটার হওয়ার পর হচ্ছে সাইডে আরেকটা ছোট ফিল্টার আছে, ওইটা চেঞ্জ করতে হয়। ওইটার দাম বেশি না, ওইটা হচ্ছে 200 টাকা ওই ফিল্টারটার দাম। আর মেন ফিল্টার যেটা এখন আমি চেঞ্জ করতেছি এটা হচ্ছে 3000 লিটার হয়ে গেলে তারপরে চেঞ্জ করতে হয়। 1 বছর পর্যন্ত সার্ভিসিং চার্জ ফ্রি, মানে 200 টাকা যে সার্ভিসিং চার্জটা আছে এটা 1 বছর পর্যন্ত ইউনিলিভার থেকে ফ্রি দেয়। আমারটা তো অনেক দিন হয়েছে নিচ্ছি, এখন হচ্ছে সার্ভিসিং চার্জটা দিতে হয়। তো গতদিন ওনাদেরকে ফোন দেওয়ার পরেই আজকে এসেই পানির ফিল্টারটা চেঞ্জ করে দিয়ে গেলো। এই তো ফিল্টারটা চেঞ্জ করে দেওয়া যাওয়ার পরে এখানে যে রেড কালারের লাইটটা জ্বলতেছিল এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আর সাইডের যে ছোট ফিল্টারটা ওইটা চেঞ্জ করার সময় হয়ে গেলে এই গ্রিনের জায়গায় ব্লু কালারের লাইট জ্বলে, তখনই বুঝতে হবে সাইডের ছোট ফিল্টারটা চেঞ্জ করতে হবে, যেটার দাম বললাম মাত্র 200 টাকা। তো এই ধরনের ফিল্টার আপনারা RFL অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো এদিকে দুপুরবেলা প্রিয়কে ভাবলাম একটুখানি মালটার জুস করে দেই, যে পরিমাণ গরম পড়ছে বাচ্চাদেরকে লিকুইড দেওয়া খুবই দরকার। প্রিয়কে আমি এই জুস মেকারটা দিয়ে মালটার জুস করে দেই, এটা আমি RFL থেকে নিয়েছিলাম। তো এই জুস মেকারটা দিয়ে জুস করতে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। এটা দিয়ে জুস করলে কি হয়, আলাদা করে আর ছাকতে হয় না, উপরে যে ছাঁকুনিটা আছে এটার মধ্যেই আঁশটা লেগে যায়, ওই অর্থে আলাদাভাবে আর ছাকার প্রয়োজন হয় না, হালকা পাতলা আঁশ থাকে, ওইটা সহ খেয়ে ফেলা যায়। মালটার জুসের সাথে আমি একটু লবণ মিক্সড করে দিই, মালটার জুসটা খালি খেতে ভালো লাগে না, একটু লবণ মিক্সড করে দিলে খেতে ভালো লাগে। তো এই তো দুপুরবেলা আমরা যা ছিল তাই দিয়েই খেয়ে নিচ্ছি, এখন হচ্ছে রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে। আর হচ্ছে সন্ধ্যায় একটুখানি কি নাস্তা করবো তারই দেখতেছিলাম। ফ্রিজ খুলে দেখি ফ্রিজে সমোচা পিঠা আছে। এই পিঠাগুলো আমি বানাই নাই, আমার পাশের ফ্ল্যাটের ভাবি সমোচাগুলো বানায় অনেক আগে আমাকে দিয়ে গেছিলো, যদিও পাশের ফ্ল্যাটের ভাবি এখন আর পাশের ফ্ল্যাটে থাকে না, উনি এখন পাশের বাড়িতে শিফট হয়ে গেছে। তারপরেও উনি যখন সময় সুযোগ পায় তখনই বানিয়ে দিয়ে যায়। ভাবি এই পিঠাগুলো অনেক দিন আগে আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি তো ভুলেই গেছি, যেটা বললাম যে আমার একদমই খেয়াল নাই যে ফ্রিজে পিঠা আছে। এই পিঠাগুলো কিন্তু ফ্রোজেন করে অনেক দিন রেখে দেওয়া যায়। এই তো আমি কিন্তু অনেকদিন পরে ভাজতেছি, তারপরেও খেতে একদমই ফ্রেশ লেগেছে। এটার ভিতরে হচ্ছে বিফ দিয়ে পুরটা করা হয়েছে। আর এই পিঠাটা করার আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, আমি যতবার খাই ভাবি বানিয়ে পাঠায় দেয় তখন খাই। বিকেলে নাস্তায় অন্যান্য কিছু করতে আমার কাছে এত ঝামেলা মনে হয় না, কিন্তু এই সমোচা পিঠাটা করতে অনেক বেশি ঝামেলার মনে হয়। তো এমন ভালো প্রতিবেশী থাকলে নিজের কি আর রেডি করতে হয়। তো সমোচা খেতে গিয়ে মনে হয়েছে ভাবির সাথে আমি অনেক দিন হয়েছে দেখা করার সময় সুযোগ পাই না। আসলে প্রিয়র স্কুল কোচিং নিয়ে সারাদিন আমি বাইরেই থাকি। তো পিঠাগুলো খেতে খেতে মনে হলো না একদিন ভাবির সাথে গিয়ে দেখা করে আসতে হবে। তো পিঠা ভাজতে ভাজতেই প্রিয়র বাবা এসে হাজির। তো প্রিয়র বাবা হাতে একটা খাম নিয়ে আসছে প্রিয়র জন্য। তো এই খাম ঢেলে দেখি খামের ভিতর থেকে অনেকগুলো চকলেট বের হয়েছে। এটা হচ্ছে প্রিয়র বাবার বস USA তে গিয়েছিলেন, তো প্রিয়র জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে। আর কেউ চকলেট দিলেই হচ্ছে আমি ভাগাভাগি করতে বসে যাই, যে কোনটা প্রিয়র কোনটা আমার। তো এই তো আমি ভাগাভাগি করতেছি। চকলেট ভাগাভাগি করতে গিয়ে দেখি এটার ভিতর থেকে একটা ইয়ো বের হয়ে আসছে। এটাকে আমি ইয়ো বলি, আমার ছোটবেলার খুবই পছন্দের একটা খেলনা। আচ্ছা, ছোটবেলায় এই ইয়ো দিয়ে কে কে খেলছেন বলেন তো? প্রিয় এর আগেও ইয়ো চালাইছে, কিন্তু প্রিয়র দেখলাম ইয়োর প্রতি আমার যতটা আগ্রহ ছিল ছোটবেলায়, প্রিয় দেখলাম অতটা আগ্রহ নাই। এই যে কিছুক্ষণ খেলবে তারপরে আবার রেখে দিবে, কিন্তু আমার ছোটবেলায় আমার যে এই খেলনাটার প্রতি এত আগ্রহ ছিল, কত ধরনের কত রকমের যে এই কালেকশন আমি রেখে দিয়েছিলাম। এই যে প্রিয় এখন হচ্ছে ইয়ো চালানোর জন্য সোফায় উঠে গেছে, যে এটা উপর থেকে ঠাস করে ফেলতে হবে, এই জন্য সোফার উপরে ও উঠে গেছে। তো ঠিক মতো ফেলতে পারে না, এটা ঠিক মতো ফেললে একদম হাতের উপর পর্যন্ত উঠে। আমি তো আগে গুনতাম যে কয়বার আমি এক পেঁচানোতে কয়বার উঠাইতে পারছি, কয়বার নামাইতে পারছি। তো প্রিয়র এই ইয়ো দেখে আমার ছোটবেলায় ফিরে গেছি, আমি একদমই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো এদিক দিয়ে রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। মাটন নামায় রাখছিলাম আমি সেই বিকেলেই, এখন ছুটে গেছে।
একটা সময় ছিল যখন আমি মাটন একদমই খেতে পারতাম না, মাটনের একটা স্মেল লাগতো আমার কাছে। কিন্তু আমি একটা প্রসেসে মাটন রান্না করে দেখছি, এইভাবে মাটন রান্না করলে না মানে একদমই স্মেল লাগে না। তো বিগত কয়েক বছর যাবত আমি এইভাবে মাটন রান্না করি, দেখি কি খেতে বেশ ভালোই লাগে। আর মাটনের সমস্যা হচ্ছে মাটন বেশ ভালোভাবে ক্লিন করতে হয়, কেমন যেন আঁশ থাকে। হাঁসের মাংসের যেমন মধ্যে যেমন পশম থাকে, মাটনের মধ্যে পশম থাকে। তো একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পানি টানি ঝরিয়ে এখন এর মধ্যে হচ্ছে লেবু চিপে দিলাম। ঘরে ভিনেগার থাকলে লেবুর জায়গায় আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন। আর হচ্ছে লবণ দিলাম, লেবুর রস আর লবণ দিয়ে মাটনগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই লেবুর রস আর লবণ দিয়ে মাটনটাকে ভালো করে মেখে আমি 20 থেকে 30 মিনিট রেখে দিব। তবে কিন্তু এটা রান্নার আগে ভালো করে আরেকবার ধুয়ে নিতে হবে। এই তো 30 মিনিট পরে চলে আসলাম। এখন হচ্ছে মাটনটা ভালোভাবে ধুয়ে নিব। যে লেবুর রস আর লবণটা মেখে রেখেছিলাম এটা যেন পুরোপুরি ক্লিন হয়ে যায়, এই জন্য ভালো করে ধুয়ে নিব। আমি এখন আবারও ভালোভাবে পানি টানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে খাসির মাংস রান্না করার জন্য চুলায় হাঁড়ি চাপিয়ে দিলাম। তো আমি সবসময় বিফ বা মাটন রান্না করলে এই টাইপের হাঁড়িতে রান্না করি। এই টাইপের হাঁড়িতে রান্না করলে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়। যদি কড়াই টাইপের হাঁড়িতে রান্না করা হয় তাহলে না সেদ্ধটা হয় না। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি খাসির মাংসের মধ্যে আস্ত গরম মশলাও দিই, আবার হচ্ছে পাউডার গরম মশলাও দিই। খাসির মাংসের মধ্যে আমি মশলাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিই বিফের তুলনায়। এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আমি যতটুকু মাংস রান্না করতেছি ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর রসুন বাটা আর আদা বাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি চেষ্টা করি আদা বাটা রসুন বাটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার, এতে মশলা কষানোর স্মেলটা ভালো আসে। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি। লবণ যে খাসির মাংসের সাথে মেখে রেখেছিলাম এটা কিন্তু ধোয়ার সাথে চলে গেছে। তো খাসির মাংস রান্নাতে যতটুকু লবণ দরকার অতটুকু লবণ আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যদি সময় নিয়ে না কষানো হয় তাহলে কিন্তু খেতে অত ভালো লাগে না। যেদিনই আমি তাড়াহুড়া করে রান্না করছি, যে অত বেশি সময় দিতে পারি নাই মশলাটা কষানোতে, ওই দিন দেখি কি খাবারটা খেতে আর ভালো লাগতেছে না। তো যেদিন হাতে সময় থাকে আমি চেষ্টা করি একটু মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে মশলাটা অনেক সময় নিয়ে তারপরে কষিয়ে নিতে। মশলাটা সামান্য একটু কষিয়ে আসার পর এখন হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এই গরম মশলা পাউডারটা আমার ঘরে বানানো, এলাচি, দারচিনি আর তেজপাতা আর তেলে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে এই পাউডারটা বানিয়ে নিয়েছি। আমি যখন বিফ বা মাটন রান্না করি তখন হচ্ছে এই পাউডারটা ইউজ করি। তো মশলাটাকে অনেকটা সময় ধরে কষালে কি হয়, উপরে তেলটা উঠে আসে। তো উপরে তেলটা উঠে আসার পরে এখন হচ্ছে আমি মাটনগুলো সব দিয়ে দিলাম। মাটনগুলো কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তো ভালো করে পানি ঝরানোর পর মাটনগুলো আমি দিয়ে নিছি। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে ঢেকে তারপরে কষিয়ে নিব। আপনারা যারা আমার মতো খাসির মাংসের এক্সেস স্মেলের জন্য খেতে পারেন না, তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় ভালো লাগলেও রাখতে পারে। একটা সময় ছিল আমি খাসির মাংস একদমই খেতে পারতাম না, এখন তো আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমি খাসির মাংসটা কষানোর জন্য ঢেকে দিলাম আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিলাম। যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হয়, নয়তো নিচে দিয়ে লেগে যায়। একবার যদি লেগে যায় না তখন কিন্তু মাংস থেকে পুরো একটা স্মেল আসে, সেই মাংস খেতে আর ভালো লাগে না। এই তো মাংস কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা অনেকটা হয়ে আসলে তারপর ভাজার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই প্রসেসে হচ্ছে আমি খাসির মাংস রান্না করি। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।